বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা 26/9/2018 সেকেন্ড শিফটে আসা সমস্ত অঙ্কের সমাধান দেখে নেব। এই প্রশ্নের পিডিএফ এবং চাকরি পরীক্ষার অন্যান্য বিষয় ও পিডিএফ সংক্রান্ত তথ্যের জন্য তোমরা www.bengali-man-for-you.com এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। সেশন শুরু করার আগে আর একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক প্র্যাকটিস ইবুক এবং ডেসক্রিপটিভ ম্যাথের উপর একটা ইবুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে একটি ব্যাগের মধ্যে লাল আর সবুজ বলের অনুপাত 15:26। ব্যাগে যদি আরও 12টি সবুজ বল যোগ করা হয় তাহলে লাল আর সবুজ বলের অনুপাত 1:2 হবে। ব্যাগটিতে কতগুলি লাল বল আছে? দেখো, ব্যাগে প্রথমে রেড আর গ্রিন বল সেটা ছিল 15:26। পরে রেড আর গ্রিন বলের অনুপাত দাঁড়ালো 1:2। কখন? যখন 12টা সবুজ বল আরও 12টা অ্যাড করা হলো। দেখো, সবুজ বল অ্যাড করা হয়েছে, লাল বল অ্যাড করা হয়নি। তার মানে ব্যাগের মধ্যে আগে যতগুলো লাল বল ছিল এখনও ততগুলোই লাল বল থাকবে। আগে 15টা লাল বল ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি একটা লাল বল আছে। তাই যেহেতু আগের লাল বল আর এখনকার লাল বলের সংখ্যা সমান, তাই আমি এটাকে 15 দিয়ে গুণ করব। কিন্তু রেশিওর একটা পার্ট গুণ করলে হয় না, দুটো পার্টকেই গুণ করতে হবে। তাই এটাকে যদি 15 দিয়ে গুণ করি, 15 × 15, আর এটাকে যদি আমি 15 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 30। অর্থাৎ নতুন রেশিও 1:2 বদলে 15:30 ভাবব। তাহলে দেখলাম আগে লাল বল যা ছিল এখনও তাই আছে। গ্রিন বল আগে 26 ইউনিট ছিল, এখন 30 ইউনিট হয়েছে, অর্থাৎ 4 ইউনিট বেড়েছে। গ্রিন বল 4 ইউনিট বেড়েছে, কিন্তু প্রশ্নে বলেছে এটা নাকি 12টা বেড়েছে। তাহলে 4 ইউনিটের ভ্যালু যদি 12টা হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 3টে। কি বলেছে? ব্যাগে কতগুলি লাল বল আছে? ব্যাগে 15 ইউনিট লাল বল আছে, তাহলে 15 ইউনিটের ভ্যালু হবে 3 × 15 = 45, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 2 প্রশ্নে বলেছে যখন 2x² + ax + 2bকে x-1 দ্বারা বিভাগ করা হয় তখন 16 ভাগশেষ থাকে, এবং যখন x² + bx + 2a-কে x + 1 দিয়ে ভাগ করা হয় তখন -1 ভাগশেষ থাকে। তাহলে a + b এর মান কত? দেখো, এরকম অঙ্ক 2018 সালের বিভিন্ন শিফটে এসেছে। এর কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নাও। মনে করো একটা ইকুয়েশন, সেটা px। ইকুয়েশনটা কীরকম? মনে করো 3x³ যে কোনো একটা, 4x² - 4x + 5 এরম ধরনের কিছু একটা ইকুয়েশান আছে। বলা হলো এই ইকুয়েশানটাকে x-2 দিয়ে তুমি ভাগ করো। x-2 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার বেরোবে বা ভাগশেষ থাকবে, এরকম ধরনের প্রশ্ন। আমি বলছি যে একটা ইকুয়েশন px-কে যদি আমি x-a দিয়ে ভাগ করি, এটাকে x-a দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ করলে ভাগশেষ যেটা বেরোবে সেই ভাগশেষটা হবে pa। অর্থাৎ এখানে যে এর মানটা আছে সেই এর মানটা যদি যেখানে যেখানে x আছে সেখানে বসিয়ে দাও তাহলে ভাগশেষ বেরোবে। বোঝা গেছে? একটা ফাংশন 3x³ + 4x² - 4x + 5 এটাকে x-2 দিয়ে ভাগ করতে বলা হচ্ছে। আমি এইটাকে মনে করব px টোটালটাকে, এইটাকে x-a দিয়ে ভাগ করছি। a যে কোনো একটা সংখ্যা। দেখো, x-a আমি যদি এটা দিয়ে ভাগ করি তাহলে a এর মান হচ্ছে 2। তাহলে যেটা দিয়ে ভাগ করতে বলা হবে তোমরা করবে কি, যেমন x-2 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, রাফে x-2 = 0 মনে করে x = 2 হবে। এই 2 মানটা এই সমীকরণে ফাংশানে যেখানে যেখানে x আছে সেখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর যে মানটা বেরোবে সেটাই হবে ভাগশেষ। বোঝা গেছে? যা সাইন থাকবে তার উল্টো সাইন দিয়ে এখানে বসাবে। এখানে -2 আছে, তাহলে এখানে +2x এর বদলে বসাবে। এখানে +2 থাকলে -2 এই ফাংশানটায় বসাতে হবে। তাহলে যেটা থাকবে সেটাই কিন্তু রিমাইন্ডার।
এবারে হয়েছে কি, এখানে প্রশ্নটায় বলেছে যে 2x² + ax + 2bকে x-1 দিয়ে ভাগ করা হলে 16 ভাগশেষ থাকে। দেখো এইটাকে x-1 দিয়ে ভাগ করলে 16 ভাগশেষ থাকবে। 16 যখন ভাগশেষ থাকবে তাহলে আমি যদি এইটা থেকে 16 বাদ দিয়ে দিই তাহলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ তার মান হবে 0। ভাগশেষ না থাকা মানে কি, ভাগশেষ 0। ভাগশেষ থাকবে না মানে ভাগশেষ 0, তাই তো। আমি একটু আগে বললাম এইটাকে x-1 দিয়ে ভাগ করব, x-1 আছে, -1 আছে, তাহলে আমি এটা +1 x-এর বদলে বসাবো। কিন্তু যেহেতু এখানে 16 ভাগশেষ বলে দিয়েছে, তাই 16 যেহেতু ভাগশেষ থাকবে তাহলে আমি আগেই যদি 16টাকে বাদ দিয়ে দিই তাহলে এইটাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। কোনো ভাগশেষ থাকবে না মানে ভাগশেষের মান হবে 0। তাহলে আমি এই জায়গায় কি বসাবো, এক্সের ভ্যালু আমি বলেছি যা সাইন আছে তার উল্টো সাইন, -1 আছে, এক্সের জায়গায় +1 বসালে এটা হবে 2 + a + 2b, -16 = 0। তাহলে এই জায়গায় আসবে a + 2b = 14। এটা মনে রাখো। একই রকমভাবে এইটাকে যদি x+1 দিয়ে ভাগ করা -1 ভাগশেষ থাকে, x² + bx + 2a কে ভাগ করলে -1 ভাগশেষ থাকে, তাহলে আমি যদি +1 করে দিই তাহলে ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগশেষের মান 0 হবে। দেখো যা চিহ্ন আছে তুমি তার উল্টো চিহ্ন এখানে বসাচ্ছ। 16 ভাগশেষ থাকবে সেখানে 16 বিয়োগ করেছো, -1 শেষ ভাগশেষ থাকবে তাই +1 যোগ করেছো। +1 যদি যোগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগশেষের মান 0 হবে। আমি এইভাবে বলতে পারি। এই জায়গায় আমি x+1 আছে, +1 বদলে আমি এই জায়গায় -1 বসাবো। কিছুক্ষণ আগেই বলা হয়েছে কেন এটা। তাহলে -1² - b × x এর মান -1 + 2a + 1 = 0। তাহলে এখান থেকে বেরোবে 2a - b = -2। এই একটা ইকুয়েশন বেরোলো। এই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে। a + 2b = 14, 2a - b = -2। আমি যদি এই জায়গাটার 2 দিয়ে গুণ করি তাহলে 2a + 4b = 28। এই সমীকরণটা এখানে বসাচ্ছি, 2a + 4b = 28। এটাকে যা সলভ করো তাহলে -5b = -30। তাহলে b এর ভ্যালু হচ্ছে 6। b এর ভ্যালু 6 এইখানটা বসিয়ে দাও। এইখানে b এর ভ্যালু 6 বসালে 6 × 2 = 12, 14 দিকে 12 গেলে 2 বেরোবে, অর্থাৎ a এর ভ্যালু বেরোবে 2। a এর ভ্যালু 2, b এর ভ্যালু 6 হলে বলেছে a + b এর মান কত, তাহলে 2 + 6 = 8 হবে এই প্রশ্নের উত্তর, যেটা অপশান নাম্বার 4-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন। একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ x = 4/3 এবং x = -3/7 হিসেবে দেওয়া হলো। সমীকরণটিকে এইভাবে লেখা যেতে পারে। দেখো এখানে যে সমীকরণটা দিয়েছে সেটাকে সমাধান করলে x এর মান 4/3 এবং -3/7 কোনটায় আছে শুধুমাত্র চেক করতে হবে। আমি যদি এই ইকুয়েশনটা দেখি, আমরা কি জানি দুটো সংখ্যার গুণফল 0 হলে এটার মানও 0 হবে এবং এটার মানও হয় এটার মান 0 হবে অথবা এটার মান 0 হবে। যদি 7x + 3 এর মান 0 হয় তাহলে x এর মান হবে -3/7, একটা দেখতে পাচ্ছি হচ্ছে, অথবা 3x - 4 = 0 হবে, তাহলে x এর মান হবে 4/3, আর একটা দেখতে পাচ্ছি। তাহলে ইকুয়েশন হবে অপশান নাম্বার 3। বোঝা গেছে? পরের প্রশ্ন দেওয়া আছে a/b = 3/2 = 7/3 এবং b/c = 1/5 = 1/7 হলে a/b/c কত? দেখো a/b এটাকে দেওয়া আছে এইভাবে, আমি যদি গুণ করে দিই ক্রস 9/14, আর b/c এটাকেও ক্রস গুণ করলে 7/5 পাবো। কোন অপশানের মধ্যে a/b 9/14 দেখাচ্ছে সেটা দেখো। a/b 9/14 না, এটা হবে না। এখানে a/b 9/14 এটা হতে পারে, এখানে 9/14 নেই, হবে না, এখানে 9/14 নেই, হবে না। তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 2। বোঝা গেছে? পুরোটা করার দরকার নেই, আইদার a/b অথবা b/c যে কোনো এক জায়গায় তুমি কিন্তু উত্তরটা পাবে। পরের প্রশ্ন, একজন শিক্ষার্থীকে পাস করার জন্য 40% নম্বর পেতে হবে। সে 40 নম্বর পেল এবং 40 নম্বরের জন্য ফেল করলো, সর্বাধিক নম্বর কত? 40% নাম্বার পেতে হবে।
সে 40 নম্বর পেল এবং 40 নম্বরের জন্য ফেল করলো, মানে কি 40 নম্বর পেয়েছে, আরও 40 যদি পেতে পারতো তবে সে পাস করতো, এবং যদি সে পাস করতো তাহলে সে 40% নাম্বার পেত, কেন এখানে বলা আছে পাস করার জন্য 40% নম্বর পেতে হবে। বোঝা গেছে? তাহলে 40%-এর ভ্যালু হচ্ছে 40 + 40 80, 1%-এর ভ্যালু হবে 2, পরীক্ষায় টোটাল মার্কস 100%, তার মান হবে 200, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 6-এর প্রশ্নে বলেছে এ এবং বি একসাথে 50 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, বি এবং সি একসাথে 37.5 দিনের মধ্যে এই কাজটি সম্পূর্ণ করতে পারে, আবার সি এবং এ সেই একই কাজ 30 দিনের মধ্যে সম্পূর্ণ করতে পারে। এ, বি এবং সি সেই কাজটি পৃথকভাবে সম্পন্ন করলে কতদিন সময় নেবে? অপশান দেওয়া আছে, নিশ্চিন্তে করা যাবে। দেখো একটা জিনিস, এ যদি এক্স দিনে করে এবং বি যদি ওয়াই দিনে করে, দুজনে একসঙ্গে যদি কাজ করে তাহলে কাজটা শেষ হবে xy/x+y, এই ফর্মুলাটা আমরা জানি। একজন এক্স দিনে করতে পারে, সেই কাজটাই যদি আরেকজন ওয়াই দিনে করে, দুজনে মিলে একসাথে কাজটা xy/x+y দিনে করবে। এবারে দেখো এই জায়গায় কি দেওয়া আছে। প্রথম ডাটায় দেওয়া আছে এ বি একসাথে 50 দিনের মধ্যে একটা কাজ করে, অর্থাৎ দুজনকে একসঙ্গে কাজে লাগালে তারা 50 দিনে কাজটা শেষ করবে। অপশান চুজ করো, একসঙ্গে 50 দিন হবে, এই সূত্র ফেলে কোথায় হতে পারে? খুব তাড়াতাড়ি হবে যদি তুমি ফিগারগুলোকে ভালো করে দেখো। দেখো আমি যদি এই অপশানটার দিকে তাকাই, যে এটা হচ্ছে এ, এটা বি এবং এটা সি, এ বিকে যদি একসঙ্গে কাজ করাই তাহলে ফর্মুলা হবে একটা 75 এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু 150, অর্থাৎ 75 × 150 বাই 75 + 150, 75 + 150 সেটা হবে 225। এটাকে যদি কাটি 3 × 25 = 75, 9 × 25 এইটা, আর 3 × 3 = 9, 3 × 5 = 15, আর 3 × 3 কেটে গেল, অর্থাৎ এটা বেরোলো 50। যেটা দিয়েছিল 50 দিনের মধ্যে কাজ সম্পন্ন হয়, আমি 75 আর 150 করে কিন্তু সেটা পেলাম। আর একবার একটু ক্রস চেক করে নেবে, বি আর সি কোথায় আছে? কাজটা 37.5 দিনে করে। এদের দুজনকেও ওই একই ফর্মুলা ইউজ করো, xy/x+y, 150 + 50 করলে 200। এটা যদি কাটো 75/2 = 37.5 দিন আসছে, তাহলে উত্তর এটা হবে। উত্তর আমি জানি কি আমি কিভাবে করলাম সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে ক্যালকুলেশন যখন করবে এই অঙ্কগুলো ডিটেল মেথডে করাটা কোনো যুক্তি নেই। অপশান দেখবে, দেখো এইখানে আমি কেন এইটা নিয়ে নিই, কেন 50 আর 150, আমি দেখছি 50 আর 150 যদি আমি যোগ করি, নিচে যে আসবে যোগফলটা সেটা 150 + 50 200 আসবে। যদি 150 + 50 200 আসতো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভাবছি এখান থেকে দুটো শূন্য নিয়ে 75/2, এটা 37.5 আসবে, কখনোই 50 আসবে না। যে কোনো একটা ফিগারকে প্রথমে ধরার চেষ্টা করো। তুমি যদি এইটা নিতে 4 × 6 = 24, উপরে 240 আসছো, আর নিচে এই দুটোর যোগফল, এটা করতে কতক্ষণ লাগে, তাই না? তাই এটাও হবে না, এটাও হচ্ছে না, এটাও দেখো হবে না, তাহলে উত্তর এটাই হতে বাধ্য ছিল। পরের প্রশ্ন 7 প্রশ্নে বলেছে একটি 153 মিটার লম্বা ট্রেন 40.5 সেকেন্ডের মধ্যে একটি 747 মিটার দীর্ঘ সেতু পেরোতে পারে, ট্রেনের গতি কত? দেখো কোনো ট্রেন যখন কোনো সেতু পেরোবে তখন ট্রেনটাকে যেতে হবে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। এক্ষেত্রে 40.5 সেকেন্ডে ট্রেনটা কতটা গেল? 40.5 সেকেন্ডে ট্রেনটা যেহেতু একটা সেতুকে অতিক্রম করেছে, তাই সে যাবে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য 747, অর্থাৎ কিনা 900 মিটার। তাহলে 40.5 সেকেন্ডে যদি 900 মিটার যায়, 1 সেকেন্ডে ট্রেনটা কতটা যাবে? 900/40.5, 900/40.5, এটাকে ডাবল করে দাও, 0.5 আছে, ইউনিট প্লেসে 5 থাকলে ডাবল করলে দশমিকটা উঠে যাবে, তাই এটাকে ডাবল করব। এটাকে ডাবল করলে এটাকেও ডাবল করতে হবে, 900কে 2 দিয়ে গুণ করলে 1800, এটাকে 2 দিয়ে গুণ করলে 81। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটা গেল এত মিটার, মানে ট্রেনটা স্পিড হচ্ছে 1800/81 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে কনভার্ট করতে গেলে 18 × 5 দিয়ে গুণ করতে হয়, তোমরা জানো।
এটা মিটার পার সেকেন্ড আছে, এটাকে কিমি পার আওয়ারে কনভার্ট করতে গেলে 18-র 5 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে? এবার এইটা 9 দুগুণে 18, 9 9 81, 9 দুগুণে 18 200, আর এখানে 40, অর্থাৎ এটা আসছে 80 কিলোমিটার পার ঘন্টা, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্নে বলেছি একটি সংখ্যার 63% 315 হলে সংখ্যাটি কত? সোজা সোজা প্রশ্নও খুব থাকে, সেই জন্য পরীক্ষার সময় কি হয়, একটু বেছে নাও কোন প্রশ্নগুলো তুমি খুব তাড়াতাড়ি করতে পারবে, যেগুলো মনে হচ্ছে একটু সময় লাগবে, যদি প্র্যাকটিস খুব করো বুঝতে পারবে, একটু সময় লাগবে সেটাকে স্কিপ করো, সেই মুহূর্তের জন্য স্কিপ করো, আগে যেগুলো সোজা প্রশ্ন আছে সেগুলোকে করে নাও। 63%-এর ভ্যালু 315, সংখ্যাটা কত, মানে 100%-এর ভ্যালু কত সেটা বলেছে। দেখো এইটা যদি কাটি তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে 5, 100% করতে গেলে এটাকে 100 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে এটাকেও 100 দিয়ে গুণ করে আমি বলবো সংখ্যাটা হচ্ছে 500, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্নে বলেছে যদি বিসিডি এই কোণটা 82 ডিগ্রি হয় তাহলে বিএসি এই কোণটার মান কত? এটার উত্তর হবে অপশান নাম্বার 1। কেন আমি এত তাড়াতাড়ি করলাম? অল্টারনেট সেগমেন্ট থিওরেম আছে, অল্টারনেট সেগমেন্ট থিওরেম। এটা কি? এটা হচ্ছে বৃত্তের মধ্যে কোনো একটা জ্যা, এই বৃত্তটার মধ্যে মনে করো এই জ্যাটা, এবং এই জ্যা যেখানটা করে স্পর্শ করেছে সেই স্পর্শ বিন্দুগামী একটা স্পর্শক আছে এই জ্যাটা, এই স্পর্শক এইটা, জ্যায়ের সঙ্গে এই স্পর্শক এইখানে 82 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার দেখো জ্যাটা বৃত্তটাকে দুটো সেগমেন্টে ভাগ করেছে, দুটো খণ্ডে ভাগ করেছে। এই যদি বিসি জ্যা হয়, বিসির ওপরের পাটটা পুরোটা একটা খণ্ড এবং বিসির নিচের পাটটা আর একটা খণ্ড, তাহলে জ্যাটা বৃত্তকে দুটো খণ্ডে ভাগ করেছে, একটা এই বিশাল খণ্ড আর একটা এই ছোট খণ্ড। এই জ্যাটা স্পর্শকের সঙ্গে এই সেগমেন্টে এই খণ্ডাংশে যে অ্যাঙ্গেল তৈরি করবে, এই জ্যায়ের দুটো প্রান্তকে আমি বৃত্তের অপর খণ্ডের দিকে যদি বাড়িয়ে দিই, যে অ্যাঙ্গেলটা তৈরি করবে তার মানও এটার সঙ্গে সমান হবে। বোঝা গেছে? তাহলে আরেকবার বলি, কোনো জ্যা এই স্পর্শক, এই স্পর্শবিন্দু, এই সেগমেন্টে, এই ছোট একটা সেগমেন্টে এই জ্যাটা যদি 82 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই জ্যায়ের প্রান্তবিন্দুগুলোকে এই দিকে করো বা যেখানে খুশি, এই সেগমেন্টটা অর্থাৎ আর একটা সেগমেন্ট যে বাকি থাকছে সেই সেগমেন্টের দিকে এই পয়েন্টগুলো দিয়ে যদি বাড়িয়ে দাও, তাহলে পরিধিতে যে কোণটা উৎপন্ন হবে তার মানও এই কোণটার সঙ্গে সমান হবে। এটাই হচ্ছে অল্টারনেট সেগমেন্ট থিওরেম। বোঝা গেছে? পরের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের মান এর উচ্চতার 5/9 অংশের সমান এবং এই শঙ্কুর আয়তন এবং একটি গোলকের আয়তন সমান। শঙ্কুর ব্যাসার্ধ এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত কত? দেখো যেখানে শঙ্কুর কথা বলেছে, শঙ্কুর ক্ষেত্রে ব্যাসার্ধ আমি আর মনে করছি ছোট হাতের, আর উচ্চতা এইচ। বলেছে ব্যাসার্ধের মান এর উচ্চতার 5/9 অংশ, ব্যাসার্ধের মান এর উচ্চতার 5/9 অংশ, তাহলে উচ্চতার মান কত হবে? 9r/5। এটা আমি লিখতে পারি, এইচের মান 9r/5। এবারে দেখো এখানে বলেছে আর একটা ডাটা, শঙ্কুর আয়তন গোলকের আয়তনের সমান। গোলকের ক্ষেত্রে আমি গোলকের ব্যাসার্ধের মান ধরে নিচ্ছি বড় হাতের আর। শঙ্কুর আয়তন গোলকের আয়তন সমান বলেছে, শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই r²h এবং গোলকের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা 4/3 পাই, গোলকের যেহেতু ব্যাসার্ধ আর তাই 4/3 পাই r³। এই আয়তনগুলো সমান বলে দিয়েছে, 3 পাই দুদিক থেকে কেটে দাও। দেখো এই জায়গায় আমি কেন এখানে এইচের ভ্যালু বার করেছি, তার কারণ শঙ্কুর ব্যাসার্ধ এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছে, অর্থাৎ আরটাকে রাখতে হবে,
ব্যাসার্ধের যেহেতু মান বার করতে বলেছে মানে আরকে রাখতে হবে, এইচকে হাটিয়ে দিতে হবে, তাই এইচ ইজ ইকুয়াল টু আর এর ভ্যালু কত হবে আমি সেটা রেখেছি। এখানে আর স্কোয়ার যেরম আছে এইচের জায়গায় আমি 9r/5 বসাতে পারি, এইচের জায়গায় 9r/5, এদিকে 4r³ রয়েছে। বলেছিল শঙ্কুর ব্যাসার্ধ, দেখো r³ আর স্কোয়ার আর গুণ করলে r³ আর এখান থেকে বড় হাতের r³ নিয়ে এসো, ওই দিকে 4 ছিল আর 4 × 5 = 20, এই 5টা গুণ হবে 20 এইদিকে 9টা নামছে, তাহলে আমি বলতে পারি r³ সমান 20/9। 20/9 হিসেবে কোনো উত্তর নেই, কিন্তু আমি দেখো যদি এইটাকে 3 দিয়ে ওপর নিচে গুণ করি, ওপরেও 3 নিচেতেও 3 গুণ করি, তাহলে এটা আসবে 60/27 আসে, কোনো অসুবিধে নেই। তাহলে আমি r/r এর মান কি বলবো, r/r এর মান বলবো √60/√27। 60-র কিউব রুট এটাই থাকবে, 27-এর কিউব রুট 3। তাহলে এই অপশানটা কোথায় আছে চেক করে নাও, এটা অপশান নাম্বার 1-এতে আছে, তাই উত্তর হবে অপশান নাম্বার 1। বোঝা গেছে? পরের প্রশ্ন, একটি বাসের চাকা 99 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে n বার ঘোরে, যদি চাকার ব্যাস 63 সেন্টিমিটার হয় তাহলে n এর মান নির্ণয় করো। দেখো কোনো চাকা যখন এক পাক ঘোরে তখন সে তার চাকার পরিধির সমান দূরত্ব যায়। চাকা যেহেতু বৃত্তাকার হয় তাই বৃত্তের পরিধির ফর্মুলা 2πr, এটা আমরা জানি, যেখানে r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এক পাক খেলে চাকা 2πr দূরত্ব যাবে। বোঝা গেছে? তাহলে এই যে চাকা যেটার ব্যাস দেয়া আছে 63, তার ব্যাসার্ধের মান কত? 63/2। তাহলে এই চাকাটা এক পাক গেলে কতটা যাবে? 2πr। 2π এর ভ্যালু 22/7 আর r এর ভ্যালু 63/2। এক পাক গেলে চাকাটা এত সেন্টিমিটার যাবে, বলেছে n পাক ঘুরেছে, তাহলে n পাকে কতটা যাবে? এত সেন্টিমিটার। কিন্তু বলেছে সে গেছে 99 কিলোমিটার। 99 কিলোমিটার মানে কত সেন্টিমিটার? 99-এর পিছনে আমি 5টা শূন্য দেবো, 1 2 3 4 5। কিলোমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করলাম, কেন? এই দিকটা সেন্টিমিটার আছে তাই এদিকটাও সেন্টিমিটার করতে হবে। আমি যদি এইখানে কাটি 2 2, 7 9 63, 9 11 99, 11 2 22 এবং 2 দিয়ে 50 2 100 যদি কাটি তাহলে 50-এর পিছনে 3টে শূন্য উত্তর হবে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বোঝা গেছে? 12 নম্বর প্রশ্নে বলেছে 5-এর 11 এবং 11-র 5-এর যোগফল কত? দেখো এটা 5 11 55 লসাগু করতে পারো, এটা আসবে 25 প্লাস 11 11 121, 121-এর সঙ্গে 25 যোগ করলে 146 হবে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 13 প্রশ্নে বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটির বর্গমূল অমূলদ হবে, অর্থাৎ কোনটা রুট করা যাবে না। রুট করা গেলে মূলদ, রুট করা না গেলে সেটা অমূলদ। বোঝা গেছে? তাহলে অমূলদ হবে মানে এই 4টে অপশানের মধ্যে তোমাকে দেখতে হবে কোন অপশানটার বর্গমূল করা যায় না। অপশানগুলো যদি খুব ভালো করে দেখো, প্রত্যেকটার অপশানের শেষ যে সংখ্যাটা আছে সেটা আছে 25। দেখো আমরা যদি 35-এর স্কোয়ার বার করি, 35-এর স্কোয়ার কী করে বার করে জানো? শেষ ডিজিট যেহেতু 5 আছে আমি সঙ্গে সঙ্গে 25 বসিয়ে দেবো, অর্থাৎ শেষে 25 মানে আমি দেখব যে আমার ইউনিট প্লেসটা 5 হবে। আর এখানে যে সংখ্যাটা থাকে বাকি, সেই 3 এবং তার পরের সংখ্যাকে গুণ করে যেটা বসাবো সেটাই হবে এই পুরো সংখ্যাটা স্কোয়ার, অর্থাৎ 3, 3-এর পরের সংখ্যা 4, 3 4 12। তাহলে আমি যদি কোনো জায়গায় 1225 দেখি, আমি বলবো 1225 কার রুট হবে? 1225 আমি যদি 25 দেখি তাহলে বলবো শেষ ডিজিটটা অবশ্যই 5 ছিল, এবং যেটা বাকি থাকলো সেটাকে আমি পাশাপাশি দুটো সংখ্যায় ভাঙবো। 12কে 6 2 12 ভাঙা যায়, কিন্তু 6 আর 2 পাশাপাশি না, 3 4 12 পাশাপাশি। এই দুটোর মধ্যে ছোট সংখ্যাটা আমি এখানে বসাবো, বসিয়ে বলবো যে 1225-এর রুট হচ্ছে 35। এই কনসেপ্টটা এখানে কাজ করবে। দেখো এখানে 25 আছে, ঠিক 25 আছে মানে আমি বলবো যে এইটার জন্য, এই 25-এর জন্য শেষ ডিজিট 5 আসবে।
এবার 210, 210 পাশাপাশি দুটো সংখ্যার গুণফল 210 হয় কিনা চেক করো। 14কে 15 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কিন্তু 210 আসে। তাহলে আমি বলতে পারি যে এই দুটোর মধ্যে ছোট সংখ্যা যেটা 14 সেটা এখানে বসে যাবে, অর্থাৎ এইটা রুট হচ্ছে 145, মানে এটাকে রুট করা যায়, তার মানে এটা মূলদ, অমূলদ না। এটাকে চেক করব। 25 আছে মানে শেষ ডিজিটটা 5 হবে। 156 পাশাপাশি দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায় কিনা। 12কে 13 দিয়ে গুণ করলে 156 হয়, এই দুটোর মধ্যে ছোট সংখ্যাটা এখানে বসাবো, তার মানে এইটাকে রুট করা যায়। বোঝা গেছে? এটাকে চেক করো। 25 আছে মানে শেষ ডিজিটটা 5 বসবে। 132 11কে 12 দিয়ে গুণ করলে 132 হয়, এদের মধ্যে ছোট সংখ্যা এখানে বসাবো, অর্থাৎ এটারও রুট করা যাচ্ছে। 4টের মধ্যে এই 3টে রুট করা যাচ্ছে, তাহলে এটা রুট করা যাবে না, তাহলে এটাই আমার উত্তর হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন। 11 বছর পরে রাঘবের বয়স হবে তার 5 বছর আগের বয়সের 5 গুণ। রাঘবের বর্তমান বয়স কত? অপশান ধরে করতে পারো, অথবা বর্তমান বয়স এক্স ধরে নাও, এতেও বেশি সময় লাগবে না। রাঘবের বর্তমান বয়স এক্স যদি হয় তাহলে 11 বছর পরে তার বয়স কত হবে? এখন এক্স হলে 11 বছর পরে 11 যোগ হবে। বলেছে 11 বছর পরে রাঘবের বয়স, যেটা আমি এখানে বার করলাম, সেটা নাকি 5 বছর আগে, 5 বছর আগে কত ছিল? এখন এক্স হলে 5 বছর আগে এক্স মাইনাস 5, 5 বছর বয়স আগের বয়সের 5 গুণ, এটা প্রশ্নে দিয়েছে। বোঝা গেছে? তাহলে এটাকে জাস্ট সমাধান করতে হবে। তাহলে এটা আসবে 4x এর ভ্যালু আসবে 36, x এর ভ্যালু 9, x সমান কি? বর্তমান বয়স। তাহলে রাঘবের বর্তমান বয়স 9 বছর, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন। যদি a প্লাস 1/a মাইনাস 6 হয় তাহলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত? বীজগণিতের এই জাতীয় সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমরা যদি আমার চ্যানেলের প্লেলিস্টে যাও, বীজগণিতের যে সমস্ত অঙ্কগুলো করা আছে সেগুলো যদি ভালো করে দেখো, তাহলে রেলের পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত অঙ্ক থাকে সেগুলো করা কিন্তু খুব সুবিধাজনক হবে। দেখবে আমি ওখানে বলেছি a প্লাস 1/a এর মান যদি k হয় তাহলে a কিউব প্লাস 1/a কিউবের মান হবে k কিউব মাইনাস 3k। পুরো ফর্মুলায় ফেলতে পারো, কিন্তু প্র্যাকটিস করলে এই জিনিসটা আসে। a প্লাস 1/a সমান k হলে a কিউব প্লাস 1/a কিউবের মান হবে k কিউব মাইনাস 3k। এখানে a প্লাস 1/a এর মান দিয়েছে -6, অর্থাৎ k এর ভ্যালু -6। চেয়েছে a কিউব প্লাস 1/a কিউব, অর্থাৎ এটার মান চেয়েছে। এটার মান হবে k কিউব মাইনাস 3k, যেখানে k এর মান -6, -6 এর হোল কিউব -3 ইন্টু k এর মান -6। তাহলে -216 প্লাস 18, এটা করলে -198 আসবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন দিয়েছে 4.2436 এর রুট এর মান কত? রুট করতে পারবে, এটার আমি করছি না। 2.06 এটার অ্যান্সার হবে। পরে 17 নম্বর প্রশ্ন দিয়েছে 4356 বর্গমূল কত? বর্গমূল সাধারণত অপশান যেরকম দেয় বর্গমূল করার দরকার লাগে না। একটু আগে মনে আছে আমি বলেছিলাম যে শেষ ডিজিট যদি 5 হয় বর্গমূল কি করে করা যায়। দেখো, যদি 65 স্কোয়ার আমি বলি, শেষ ডিজিট 5 থাকলে আগে 5 5-এ 25 বসাবো, এটার কাজ শেষ হয়ে গেল। এখানে যেটা থাকবে সেই সংখ্যাটা এবং তার পরের সংখ্যা যেটা হয় তাকে গুণ করো, অর্থাৎ 6 7-এ 42। তাহলে আমি বলবো 65 স্কোয়ার মানে হচ্ছে 4225। 70 স্কোয়ার আমি জানি 7 7-এ 49, 4900। দেখো, যে সংখ্যাটা বার করতে দিয়েছে সেই সংখ্যাটা 4225-এর থেকে বড়, কিন্তু 4900 থেকে ছোট, অর্থাৎ এই দুটো সংখ্যার মধ্যে কোনো এক জায়গায় 4356 রয়েছে। এবার এর শেষ ডিজিট 6 আছে। আমরা জানি 4 স্কোয়ার করলে শেষ ডিজিট 6 আসে, অথবা 6 স্কোয়ার করলে শেষ ডিজিট 6 আসে। তার মানে এই 6টার জন্য ইউনিট প্লেসে নয় 4 ছিল, না হলে 6 ছিল, যে কোনো একটা থাকতে হবে। বোঝা গেছে? এবার দেখো, যেহেতু এই সংখ্যাটা 65 থেকে 70-এর মধ্যে, 65 থেকে 70-এর মধ্যে 66 67 68 69 হয়, 4 দিয়ে শেষ কিছু হয় না, তার মানে শেষ ডিজিট 6 থাকবে।
শুরু কি হচ্ছে 65 থেকে 70-এর মধ্যে, মানে শুরু হবে 6 দিয়ে। 65 থেকে 70-এর মধ্যে শুরু 6 দিয়ে হবে, শেষ ডিজিট 6 মানে এটা 66 হতে হবে। 4 হলে কি হবে 64 হবে, কিন্তু সংখ্যাটা 64 থেকে বড়, বোঝা গেছে? তাই উত্তর 66। যদি মনে হয় আমি রুট করতে পারবো এর থেকে তাড়াতাড়ি, করো, কোনো আপত্তি নেই। 4356 রুট সবাই করতে পারবে, আমি জাস্ট আর একটা কনসেপ্ট দিলাম। 18 নম্বর অঙ্কটা আছে, 18 নম্বর অঙ্কটা নিজেরা করে নিও। 18 নম্বর অঙ্কের উত্তর অপশান নাম্বার 2 হবে। গত বছর একটি ছোট ব্যবসায় মৃগাঙ্কের মূলধন বিনিয়োগ হয়েছে 20,000 টাকা। এই বছর একটি নতুন গ্রাহক গোষ্ঠীকে পরিষেবা দেওয়ার জন্য সে পরিকল্পনা করেছে আগের বছরের থেকে 30% বেশি বিনিয়োগ করবে। এই বছর সে কত টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে? 20,000 বিনিয়োগ করেছিল, এবছর বলছে সেই 20,000 টাকার 30% বেশি বিনিয়োগ করবে। 20,000-এর 30% মানে 6,000 টাকা বেশি বিনিয়োগ করবে। তাহলে আগের বছর 20,000 বিনিয়োগ করেছিল, এবছর 6,000 বেশি বিনিয়োগ করবে, অর্থাৎ সে 26,000 টাকা বিনিয়োগ করবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন একটা সরল দেওয়া আছে, তোমরা যেন আগে ভাগের কাজ হয়, 56কে 7 দিয়ে ভাগ করলে 8, তারপর গুণের কাজ হয়, 8কে 4 দিয়ে গুণ করলে 32, 45 থেকে 32 বাদ দিলে 13, 29 থেকে 13 বাদ দিলে 16, 68 থেকে 16 বাদ দিলে 52, 104কে 52 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ উত্তর হবে অপশান নাম্বার 4। বোঝা গেছে? পরের প্রশ্ন, এখানেও একটা সরল দিয়েছে, 99 - 1 98 হয়, 7 স্কোয়ার 49 গুণিতক 2 প্লাস 8, এইটা 2 2 দুগুণে 4 প্লাস 8 12 হবে, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন, একটি ছেলে দেখছে যে একটি উষ্ণ বায়ুর বেলুন মাটি থেকে 692 মিটার উপরে উঠছে। ছেলেটির চোখ থেকে বেলুনের উন্নতি কোণ 60 ডিগ্রি। কিছুক্ষণ পরে বেলুনটি ছেলেটির থেকে অনুভূমিকভাবে সরে যায় এবং কোণটি কমে 30 ডিগ্রি হয়ে যায়। বেলুনটি আনুমানিক প্রায় কতটা দূরত্ব সরে গিয়েছিল? √3 = 1.732 ধরে নাও। দেখো, হাইট অ্যান্ড ডিস্টেন্সের এই জাতীয় অঙ্কগুলোর জন্য আমি একটা ভিডিও দিয়ে রেখেছি। সেই ভিডিওটা দেখলে তোমরা রেলের পরীক্ষাতে যে সমস্ত, শুধু রেলের কেন, SSC 10+2 বা CGL-এর তোমরা যে কোনো ধরনের কোশ্চেন কিন্তু সলভ করতে পারবে। সেখানে আমি কি বলেছি, দেখো এই একটা বেলুন উঠছে, ছেলেটা এইখানে দাঁড়িয়ে আছে, বেলুনটা এখানে আছে, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি এবং এটা বলেছে 692 মিটার। আমি এখন লিখছি না, এই উচ্চতাটা দেওয়া আছে। এবার কিছুক্ষণ পর অনুভূমিকভাবে সরে যাচ্ছে, অর্থাৎ কি এর প্যারালেল বেলুনটা এইভাবে সরে যাচ্ছে। ভূমিটা এরকম যদি আমি বাড়িয়ে দিই তাহলে বেলুনটা এর প্যারালেল সরে যাচ্ছে। এখন বেলুনটা মনে করো এইখানে আছে, হাইটটা একই রকম আসে, হাইট নিয়ে কিছু কথা বলেনি, এর অনুভূমিকভাবে বেলুনটা সরে গিয়ে এখন বেলুনটা এই অবস্থায় আছে। ছেলেটা এইখানেই দাঁড়িয়ে আছে, এখন ছেলেটা বেলুনটাকে দেখছে 30 ডিগ্রি কোণ করে, অর্থাৎ এই কোণটার মান 30 ডিগ্রি। এই পুরো কোণটা প্রথমে ছিল 60 ডিগ্রি, এখন 30 ডিগ্রি কোণ। বোঝা গেছে? এটা বেলুনের প্রথম অবস্থান, এটা দ্বিতীয় অবস্থান। বলেছে বেলুনটা কতটা সরে গেছে, অর্থাৎ এইখান থেকে এইটার মান কত, এটাই কিন্তু প্রশ্ন। এই মানটার যা মান হবে এই মানটারও তাই হবে, একই হবে। বোঝা গেছে? কেন প্যারালেলি সরেছে। এবারে দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সিস্টেমটা কি, এটা 692 দেওয়া আছে, এটা আমরা জানি, এটাকে মাথায় রাখো। এইটা 60 ডিগ্রি, এটা মানে কি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা সবসময় tan 60-র মান ভাববো। tan 60 হচ্ছে √3, √3 মানে √3/1। tan মানে কি লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্বের মান যদি √3 হয়, লম্ব মানে এইটা, এটার মান যদি √3 হয় তাহলে ভূমির মান হবে 1। ভূমি মানে কি এই ত্রিভুজটার কথা বলা হয়েছে, তাহলে ভূমি হবে 1। এবারে এই টোটাল ত্রিভুজটা, বেলুনটা এইখানে চলে গেছে, ছেলেটা এইখানে আছে, তাহলে এই বড় ত্রিভুজটা যেটা দেখতে পাচ্ছ, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে এখন এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আমি আবার করব tan 30। tan 30-র ভ্যালু কত? 1/√3। tan 30 মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ এখন লম্বের মান 1, এখন লম্ব কোনটা? এইটা, আর ভূমির মান হচ্ছে √3। এখন ভূমি হচ্ছে, যেহেতু এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলের কথা বলা হয়েছে, তাই এখন ভূমির মান হচ্ছে √3।
বোঝা গেছে? কিন্তু দেখো এই হাইটটা সবসময় সমান ছিল। আমি এখানে বলছি হাইটটা √3, আবার এখানে বলছি 1, তাই হাইটটা যেহেতু ইকুয়াল সবসময়, তাই এটাকে দু জায়গাতেই √3 করো। এখানে √3 আছে, এর সঙ্গে এই রেশিও ছিল, আর এখানে একটা 1-এর সঙ্গে এইটা রেশিও ছিল। বোঝা গেছে? যখন tan 30 করছিলাম তখন 1/√3 করেছিলাম, এটা 1 এটা √3, অর্থাৎ এটার সঙ্গে এটার যোগ আছে। আমি এই দুটোকেই √3 করতে গেলে একে আমি √3 দিয়ে গুণ করব। রেশিওর এই পার্টটা যদি √3 দিয়ে গুণ করি তাহলে এই পার্টটাকেও √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে √3কে √3 দিয়ে গুণ করলে আমি বলবো এই টোটালটা হচ্ছে 3, আর এটা √3কে 1 দিয়ে গুণ করলে √3। তাহলে এই পুরোটা 1, আর এখান থেকে এই পর্যন্ত 3, তাহলে এই ভ্যালুটা কত হবে? 3 থেকে 1 বাদ দিলে 2 হবে। তোমাকে বলেছিল বেলুনটা কতটা সরেছে, অর্থাৎ বেলুনটা এই এতটা সরেছে বা 2 ইউনিট সরেছে, তাহলে 2 ইউনিটের মান কত, এটাই কিন্তু প্রশ্ন চলে এলো। আমরা কি জানি? এইটা হচ্ছে √3, কিন্তু প্রশ্নে দিয়েছে এটা ছিল 692 মিটার, তাহলে আমি বলবো √3-র ভ্যালু হচ্ছে 692 মিটার। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 692/√3 মিটার। কি চাই? 2 ইউনিটের ভ্যালু চাই। 2 ইউনিটের মান কত? 692 × 2/√3। √3-র ভ্যালু 1.732 বসালে 799 সামথিং আসবে। এটাকে অ্যাপ্রক্সিমেট করলে 800 আসবে, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন। দুইজন ব্যক্তি x এবং y একটি বিন্দু P থেকে 21 কিমি দূরে অবস্থিত আরেকটি বিন্দু Q এর দিকে যথাক্রমে 3 এবং 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে রওনা দেয়। y ব্যক্তিটি Q বিন্দুতে পৌঁছেই তৎক্ষণাৎ উল্টো দিকে পাড়ি দেয়, আর R বিন্দুতে x ব্যক্তিটির সঙ্গে তার পুনরায় সাক্ষাৎ ঘটে। P থেকে R কতটা দূরে অবস্থিত? দেখো, প্রথমে একটুখানি কনসেপ্টটা বুঝে নাও। অঙ্কটা করে দেওয়াটা কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি আমি এটা করে দিতে পারবো। এটার উত্তর 18 হবে। যদি তোমরাও এটা জানো তাহলে তোমরাও বলবে এর উত্তর 18। কিভাবে? এই হচ্ছে P আর Q দুটো পয়েন্ট, এটা 21 কিলোমিটার দেওয়া আছে। দুজন ব্যক্তি x আর y, x এর স্পিড 3, y এর স্পিড 4, তাহলে y এর স্পিড বেশি। দুজনে একই সময় যাত্রা করেছে, x ধীরে ধীরে যাচ্ছে, y একটু জোরে যাচ্ছে। বলছে y পুরো জায়গাটা চলে গেল, গিয়ে আবার তৎক্ষণাৎ রিটার্ন করছে, এবং এই জায়গাতে এসে আর পয়েন্টে এসে এক্সের সঙ্গে সাক্ষাৎ করলো। এক্স যেহেতু ধীরে ধীরে যাচ্ছিল, তাই এক্স এইখান থেকে এই পর্যন্ত গেছে, আর ওয়াই এখানে গিয়ে আবার এখানে রিটার্ন করেছে। এই জায়গাতে আর পয়েন্টে দুজনের মধ্যে দেখা হয়েছে। বলেছে পি থেকে আর এই ডিস্টেন্সটা কত। দেখো, দুজনে মিলে মোট কতটা যাচ্ছে। ওয়াই এইখানে পুরোটা গেছে, 21 গেছে, আবার এত দূর এসছে, আর এক্স এখান থেকে এই পর্যন্ত গেছে। তাহলে দুজনে মিলে মোট কতটা গেছে? ওয়াই একা এতটা গেছে, তার মানে 21। ওয়াই আবার এখান থেকে এতটা এসছে, আর এক্স এখান থেকে এতটা এসছে, অর্থাৎ দুজনে মিলে আবার 21 গেছে। অর্থাৎ টোটাল দুজনে মিলে 42 কিলোমিটার পথ অতিক্রম করেছে। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি প্রথমে কি দেখব? যে ডিস্টেন্স দেয়া থাকবে তার ডাবল করে নেব, সেটা হবে 42 কিলোমিটার। এটা ফার্স্ট কনসেপ্ট। এবারে দেখো, এরা একটা নির্দিষ্ট সময় দুজনে যাত্রা করেছিল এবং একটা নির্দিষ্ট সময় তারা মিলিত হয়েছে। মানে যদি সকাল 7টার সময় যাত্রা করে, 8টার সময় মনে করো তারা মিলিত হলো, তাহলে তারা দুজনে একটা নির্দিষ্ট সময় অর্থাৎ 1 ঘন্টা পরে মিলিত হলো। আমরা একটা সূত্র জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। যেহেতু এরা একটা নির্দিষ্ট সময় পরে মিলিত হচ্ছে, মনে করো 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে, যাত্রা শুরু করার 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে মিলিত হচ্ছে, তাই নির্দিষ্ট সময় পরে মিলিত হলে এই টি এর ভ্যালুটাকে 1 মনে করো, অর্থাৎ ডিস্টেন্স আর স্পিডের রেশিওটা ইকুয়াল হবে। এখানে আমি যদি এক্স আর ওয়াই দুই ব্যক্তির স্পিডের রেশিও বার করি, তাহলে একজনের ছিল 3, একজনের 4। স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও সমান হবে, অর্থাৎ ডিস্টেন্স এক্স গেছে যদি 3 যায়, তাহলে ওয়াই যাবে 4। এটা হবে ডিস্টেন্সের রেশিও। তাহলে টোটাল ডিস্টেন্স 42কে আমি 3:4 রেশিওতে ভাগ করে নেব। বোঝা গেছে? তাহলে 42 কিলোমিটার টোটাল গেছে। আমি কার ডিস্টেন্স চাইছি? পি থেকে আর পর্যন্ত। পি থেকে আর পর্যন্ত কে গেছে? এক্স গেছে, যার কিন্তু কম স্পিড ছিল। এক্সের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা হবে 3/4 আর 3 7। তাহলে এক্স যাবে 3 6 18 কিলোমিটার, যেটা আমি প্রথমেই
করেছিলাম। এক্স দেখো এইখান থেকে এই পর্যন্ত গেছে। তাহলে পুরো জিনিসটা কী এলো, ডিস্টেন্স যা দেওয়া হবে তাকে ডাবল করব, করে 3:4 অনুপাতে এটাকে ডিভাইড করে দেবো, আর কিছু না। পরের প্রশ্ন, 5 স্কোয়ার ও 6 স্কোয়ারের মধ্যে কতগুলো অপূর্ণবর্গ সংখ্যা আছে? তুমি জানো 5 আর 6-এর মধ্যে, 5 স্কোয়ার আর 6 স্কোয়ারের মধ্যে আর কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকা সম্ভব না, তার কারণ হচ্ছে এরা কনজিকিউটিভ স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে 25 আর 6 স্কোয়ার মানে 36, এদের মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কতগুলো? 25-এর পরে 26 এখান থেকে নেবে, বলেছে এর মধ্যে 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35। তাহলে মোট সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে উত্তর হবে এটা। এবার কথা হচ্ছে আজকে 5 স্কোয়ার আর 6 স্কোয়ারের মধ্যে কনজিকিউটিভ দিয়েছে, তাই তোমার ক্যালকুলেশন সুবিধে হলো। যদি কনজিকিউটিভ না দিত তাহলে কোন কোনগুলো স্কোয়ার আসছে সেগুলোকে কিন্তু বাদ দিতে হতো। বোঝা গেছে? পরের প্রশ্ন, 25-এর প্রশ্নে বলেছে পাইপ এ একটি খালি চৌবাচ্চা 6.8 ঘন্টায় ভর্তি করতে পারে, যেখানে পাইপ বি সেটা ভর্তি করতে 10.2 ঘন্টা সময় নেয়। শুধুমাত্র পাইপ বিকে 1.7 ঘন্টার জন্য চালু রাখার পর পাইপ একেও চালু করা হয়। চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে? দশমিক দেখে অনেকেই অঙ্কগুলোকে ছেড়ে দিয়ে এসেছিল 2018-তে। আমি বলি সব দশমিকগুলোকে তুলে দাও। এখানে 6.8 আছে, 1.7 আছে, 10.2 আছে, সবগুলোকে যদি 10 দিয়ে গুণ করে দিই তাহলে দশমিকগুলো উঠে যাবে। সব 10 দিয়ে গুণ করো। খেয়াল রেখো তুমি এখন 10 দিয়ে গুণ করলে মানে যখন উত্তর করবে তখন 10 দিয়ে ভাগ করে নেবে। জাস্ট উত্তরটা করার আগে 10 দিয়ে ভাগ করবে। যে ক্যালকুলেশন এখানে করবে তার উল্টো ক্যালকুলেশন উত্তর করার সময় করে নিতে হবে। যদি গুণ করো তাহলে ভাগ করবে, ভাগ করলে গুণ করে নিতে হবে উত্তর ফাইনাল দেওয়ার সময়। বোঝা গেছে? তাহলে আমি শুধুমাত্র দেখছি ফিগারগুলো হচ্ছে এ আর বি, একটা 68, একটা 102 আছে। 68 আর 102 এর লসাগু 204। এই যে লসাগুটা করা হলো এইটা হচ্ছে চৌবাচ্চায় কত ইউনিট জল ধরে সেটা বেরোয়। চৌবাচ্চায় 204 ইউনিট জল ধরে। 204কে 68 দিয়ে ভাগ করলে 3 এবং 102 দিয়ে ভাগ করলে 2 বেরোয়। এইগুলো কি বেরোচ্ছে? এইগুলো হচ্ছে প্রতি ঘন্টায় এ 3 ইউনিট জল ভর্তি করতে পারে এবং বি প্রতি ঘন্টায় 2 ইউনিট জল ভর্তি করতে পারে। বোঝা গেছে? বি পাইপটাকে 17 ঘন্টার জন্য প্রথমে চালানো হলো। দেখো বি পাইপটা প্রতি ঘন্টায় 2 ইউনিট করে জল ভরছিল, তাহলে 17 ঘন্টায় 17 দুগুণে 34 ইউনিট জল ভরা হয়ে গেছে। এরপরে পাইপ একে চালানো হচ্ছে। দেখো বি একা 34 ইউনিট জল ভরে নিয়েছে, তারপরে একে চালানো হচ্ছে মানে এ আর বি মিলে তাহলে আর কতটা জল দুজনে মিলে ভরবে? মোট 204 জল ছিল, তার মধ্যে 34 একা বি ভরে দিয়েছে, তাহলে 170 ইউনিট জল এ আর বি মিলে ভরবে। কি বললাম? 170 ইউনিট জল এ আর বি মিলে ভরবে। এ আর বি মিলে প্রতি ঘন্টায় কতটা জল ভরবে? এ ভরবে 3, বি ভরবে 2, অর্থাৎ দুজনে মিলে 5 ইউনিট জল ভরবে। দুজনকে 170 ভরতে হবে, তাহলে প্রতি ঘন্টায় যদি 5 ইউনিট করে জল ভরে 170 ইউনিট জল ভরতে 34 ঘন্টা সময় লাগবে। তাহলে এখানে প্রশ্ন চেয়েছে যে মোট কত সময় লাগবে। দেখো এখানে 34 ঘন্টা আর আগে ছিল বি পাইপ 17 ঘন্টা, অর্থাৎ মোট 51 ঘন্টা কিন্তু সময় লাগবে। 51 ঘন্টা উত্তর হবে না, তার কারণ আমি বলেছিলাম আমি গুণ করেছিলাম 10 দিয়ে, এখন 10 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে উত্তর হবে 5.1 আওয়ার্স। দেখো এইটা তো 5 ঘন্টা, 0.1 আওয়ার্স মানে কি? 1 ঘন্টা মানে 60 মিনিট, এটা জানি। 0.1 করার জন্য এটাকে 0.1 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 0.1 ঘন্টা আসবে। এটাকে 0.1 দিয়ে গুণ করলে এটাকেও 0.1 দিয়ে গুণ করে আমি বলবো এটা আসবে 6 মিনিট, অর্থাৎ 5 ঘন্টা 6 মিনিট এটার ক্ষেত্রে উত্তর আসবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, দুটি ইনলেট পাইপ এ এবং বি যথাক্রমে 22 এবং 33 ঘন্টার মধ্যে একটি খালি পাত্রকে ভর্তি করতে পারে। তারা একসঙ্গে চালু হয়, কিন্তু পাইপ একে পাত্রটি ভর্তি হওয়ার 5.5 ঘন্টা আগে বন্ধ করা হয়। পাত্রটি ভরতে দুটি পাইপের সর্বমোট কত ঘন্টা সময় লাগবে? একই প্রশ্ন।
এ আর বি 22, 33 যে পাত্রের কথা বলা হয়েছে সেই পাত্রের ক্যাপাসিটি হচ্ছে 22 আর 33-এর লসাগু অর্থাৎ 66। 66কে 22 দিয়ে ভাগ করব, 66কে 33 দিয়ে ভাগ করব। এইগুলো কি এলো, এ পাইপ প্রতি ঘন্টায় 3 ইউনিট জল ভর্তি করতে পারে এবং বি পাইপ 2 ইউনিট জল ভর্তি করতে পারে প্রতি ঘন্টায়। একসঙ্গে চালু হয় কিন্তু পাইপ একে পাত্রটি ভর্তি হওয়ার 5.5 ঘন্টা আগে বন্ধ করা হয়। এ পাইপকে 5.5 ঘন্টা আগে বন্ধ করে দিয়েছে, মানে ওই 5.5 ঘন্টা শুধুমাত্র বি পাইপ চালু ছিল। বি পাইপ প্রতি ঘন্টায় 2 ইউনিট করে জল ইনপুট করতে পারে, তাহলে 5.5 ঘন্টায় সে 11 ইউনিট জল কিন্তু ইনপুট করে দিয়েছে। অর্থাৎ মোট 66-এর মধ্যে বি 11 ইউনিট জল ভরেছে, অর্থাৎ এ আর বি মিলে এই বাকি 55 ইউনিট জল কিন্তু ভরেছে। বোঝা গেছে? এবার দেখো এই 55 ইউনিট জল এ আর বি মিলে ভরেছে। এ আর বি প্রতি ঘন্টায় 3 + 2 5 ইউনিট করে জল ভরে। 55 ইউনিট জল ভরতে এ আর বি এর সময় লেগেছে 11 ঘন্টা। তাহলে এখানে 11 ঘন্টা এ আর বি এর মিলে লেগেছে, আর তখন বি এর একা লেগেছে 5.5 ঘন্টা। কেন? 5.5 ঘন্টা আগে একে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে মোট সময় লাগছে এখানে 11 ঘন্টা, আর বি এর সময় লেগেছে 5.5 ঘন্টা, অর্থাৎ মোট 16.5 ঘন্টা সময় লেগেছে, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।